আসসালামু আলাইকুম। আমরা একটি পেঁপে জমিতে আছি। পেঁপে বাংলাদেশের একটি জনপ্রিয় ফল। পেঁপের ইংরেজি নাম হচ্ছে পাপায়া এবং এর বৈজ্ঞানিক নাম কারিকা পাপায়া। পেঁপে অত্যন্ত পুষ্টিকর এবং সহজলভ্য একটি ফল। এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই। পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের ক্যান্সার রোগ প্রতিরোধে সহায়তা করে। পেঁপেতে প্রচুর পরিমাণে আঁশ এবং পানি থাকায় আমাদের পাকস্থলীকে সচল রাখে এবং আমাদের কোষ্ঠকাঠিন্য রোগ দূর করে। পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে পেপাইন নামক এনজাইম, যা আমাদের খাদ্য হজমে সহায়তা করে। পেঁপে কাঁচা অবস্থায় সবজি এবং সালাদ, পাকা অবস্থায় ফল সরাসরি এবং জুস হিসাবেও পেঁপে আমরা খেতে পারি। পেঁপে বাংলাদেশ, ভারত, আমেরিকা, ব্রাজিল সহ বিভিন্ন দেশে চাষ হয়ে থাকে। তবে এই পেঁপের চাষ পদ্ধতি নিয়ে অনেকেরই ধোঁয়াশা রয়েছে। আজকে আমরা পেঁপে চাষের খুঁটিনাটি শুরু থেকে শেষ পর্যন্ত, একেবারে বীজ থেকে পাকা পর্যন্ত, বাজারজাতকরণ পর্যন্ত আমরা শিখব এবং আমরা সরাসরি আমাদের যে কৃষক আছে সেই কৃষকের সাথে কথা বলবো এবং কৃষক কীভাবে চাষ করছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি মাঠ পর্যায় থেকে আমরা শিখব, যেন আমাদের যারা কৃষক ভাইয়েরা আছে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভাই। জি জি, ভালো আছেন না? আমরা আজকে আপনার পেঁপে বাগানে আসলাম। এই পেঁপে বাগানে আপনার ওই শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে চাষাবাদ করছেন সেটা আমরা চেষ্টা করব যে সবার মাঝে ছড়ায় দিতে, যেন সবাই যেন আপনার মতো চাষ করে ভালো জাতটা, ভালো পদ্ধতিটা করতে পারে। কারণ হচ্ছে অনেকে পেঁপে চাষ করে বেশিরভাগ মানুষই ধরা খায়। জি জি, সেজন্য আমরা মানে সত্যটা তুলে ধরবো আর কি। তাহলে আমরা প্রথমেই বলি, এই যে পেঁপে ধরে আছে তুকাই তুকাই পেঁপে, হ্যাঁ, জি জি, এটার জাতটা কি আপনি লাগাইছিলেন? এটা জাতটা হলো টপ লেডি। টপ লেডি, এটা সুপ্রিম সিডের টপ লেডি। আপনি ওই এই জাতটা আপনার প্রথম অবস্থায় কোথা থেকে কিনে আনছেন? এটা আমি লোকালি ময়মনসিংহ নতুন বাজার যে বীজের দোকান আছে ওখান থেকে সংগ্রহ করি, মূলত বীজের দোকান থেকে সংগ্রহ করছেন। জি, আচ্ছা, তারপরে আপনি কখন বীজটা সংগ্রহ করছিলেন? এটা আমি সংগ্রহ করি গত বছর অক্টোবরের প্রথম প্রথম দিকে, তখন এনে বীজটা আপনি ওই করছেন। যে বীজটা ইয়ার জন্য আমি ফোটানোর জন্য নিয়ে আসছেন। তখন অঙ্কুরোদ্গমের জন্য মানে কিভাবে আপনি বীজটা ওই জার্মিনেশন করছেন? আমি বীজটা যখন বাজার থেকে আনছি, প্যাকেট থেকে খুলে ওটা প্রথমে আবার রোদে শুকাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 ঘন্টা রোদ দিছি। রোদ দেওয়ার পরে বীজটাকে আমি প্রথমে এই কার্বনডাইজিং গ্রুপের যে ছত্রাকনাশক আছে, ওই ছত্রাকনাশক পানিতে মিশে আমি ওই বীজটারে আগে শোধন করে নিচ্ছি। আচ্ছা, শোধন করে নিছেন। তারপর শোধন করার পরে ওই বীজটারে আবার করে নিছি আর কি, জাগ দিছি, যেটা আমাদের গ্রামের ভাষায় বলে জাগ দেওয়া। জাগ দিছি। এটা প্রায় কত ঘন্টা জাগ দিছেন? 24 ঘন্টা। 24 ঘন্টার মতো। আচ্ছা, জাগ দেওয়ার পরে 24 ঘন্টা জাগ দেওয়ার পরে বীজটা নরম হয়েছে। পেঁপের বীজ মূলত শক্ত থাকে, শুকাইলে কিন্তু খুব শক্ত হয়। এটা অনেকটা শক্ত থাকে। জি জি। তো পরে নরম হয়েছে। নরম হওয়ার পরে এটা প্রথমে আর কি ভিজাইছি। জাগ দেওয়া তো হলো পরে, ভিজানোর পরে, যেটা ভিজানোর পরে জাগ দিয়েছে। পরে ওটারে আমি আবার টিস্যু পেপার দিয়ে মুড়াইয়া, একটা এই মোটা কাপড় দিয়ে, মানে নরম মোটা কাপড়, এটা দিয়ে মুড়াইয়া বেঁধে রাখছি, ভালো করে পেঁচা রাখছি, যাতে বীজটা যেন বাইরে থেকে ভিতরে চলাচল, বাতাস চলাচল না করে এবং অঙ্কুরোদ্গমের মানে একটা পরিবেশ যেন এখানে তৈরি হয়। আচ্ছা, তো দেখা গেছে যে এই যে জাগ দিলেন, এই যে পেঁচায় রেখে দিলেন মোটা কাপড়ের ভিতরে, এটা কতদিন রাখছিলেন? এটা প্রায় 36 ঘন্টার মতো। প্রায় 36 ঘন্টা, মানে একদিনের চেয়ে বেশি। হ্যাঁ, তারপর মানে আমি প্রথম দিন সকালে জাগ দিছি, পরের দিন প্রায় 48 ঘন্টা হয়, মানে পরের দিন মাঝখানে, তারপরের দিন সকালে ওটা আমি, তারপর মানে 2 দিন। হ্যাঁ, মানে 2 দিন জাগ দিছি। 2 দিন জাগ দেওয়ার পরে
আমি ওটা এই পলিথিন ওয়ান টাইম যে গ্লাস আছে ওই গ্লাসের মাঝে আগে মাটি তৈরি করে রাখছি। আগে মাটি তৈরি করছি, জি মাটি তৈরি করে রাখছি, ওই মাটিতে আমি একটা একটা বীজ আর কি ওই মাটিটা তো বিটে মাটি দিছিলেন? এটা আমাদের ফসলের ক্ষেত্রে যে জমি মূলত আলু তৈরি করে আলুর জমি তৈরি করছে ওই মাটিটাই সংগ্রহ করছি এবং ওখানে কিছু শুকনা মাটি ঝুরঝুরে শুকনা মাটি এবং ওইটাতে কিছু জৈব সার মিশ্রিত করে ওইটাতে মানে প্রত্যেকটাতে একটা একটা করে বীজ বীজ দিয়েছেন। দেওয়ার পরে সকাল বিকেল কি পানি দিয়েছেন নাকি? না, এটা মূলত আমি মাটিটারে প্রথমে তো মাটিটা শুকনা ছিল, ওই মাটিটা আমি দেখছি যে মুড় দিলে এটা মানে হয় জোরজোরে হয়ে যায় কিনা, মানে জোরজোরে না হওয়া পর্যন্ত আমি পানি দিছি এটা। দিয়া যখন দেখছি যে না আর জোরজোরে হয় না তখন ওই মাটিটা আমি ইয়াতে দিছি, বীজ লাগাইছেন এই গ্লাসে দিছি। দেওয়ার পরে এখানে বীজ লাগাইছেন। বীজ লাগানোর পরে আপনার অঙ্কুরোদ্গম মানে ওই যে বীজগুলা লাগাইছেন কত পরিমাণে, মানে এখানে শতকরা কি পরিমাণ বীজ আপনার সময় লাগছে 8 থেকে 10 দিন এই বীজটা অঙ্কুরোদ্গম হতে, এবং জার্মিনেশন রেট এখানে আমি টপ লিড যেটা পাইছি 95%। টপ লিড আচ্ছা 95 মানে 100টাতে 95টা বীজের থেকে চারা হয়েছে। আচ্ছা, চারা হওয়ার পরবর্তীতে কিছু চারা আবার হয়েছে মানে নষ্ট হয়েছে, সেটা সামান্য, তবে ভালো রেজাল্ট আসছে এই বীজটা। তারপর এই যে চারাটা করছেন, চারাটাতে আপনি কতদিন বয়সের চারাটা আপনি এখানে রোপণ করছেন? এখানে 45 দিন মানে 40-45 থেকে 45 দিন আপনি রোপণ করছেন। আচ্ছা, রোপণের আগে এই যে জমিটা আপনার জমিটা তৈরি করছেন তো? জি জমিটা চাষ করে তৈরি করছেন তাই না? জি চাষ করার পরে এই চাষের সময় এই জমিতে কি কি সার দিছেন? এখানে আমি প্রথমে আমি গোবর সার দিছি। আচ্ছা, গোবর, পচা গোবর, প্রচুর পরিমাণে গোবর দিছি, প্রচুর পরিমাণে পচা গোবর দিছি। আর কিছু সার, টিএসপি সার, ডিএপি সার এগুলা কিছু দিছি এবং বোরন দিছেন। তারপর ওই যে আমরা মাদা করে দিয়েছেন। এটাতে আসলে আরেকটা ফসল ছিল, সাথী ফসল হিসাবে আমি আরেকটা ফসল দিছিলাম, সেটা হলো ধনেপাতা দিছিলেন। আচ্ছা, ধনেপাতাটা 2 মাস লাগছে, মানে 50 দিনের মতো লাগছে। ওই এরপর ধনেপাতা উঠে গেছে, পরে আর কিছু দিই নাই। পরে এই যে বিট তৈরি করছেন, এই বিট কি প্রথমেই তৈরি করছিলেন না চারা লাগানোর পরে তৈরি করছেন? না, প্রথমে করি নাই, ধনেপাতাটা ওঠানোর পরে বিট তৈরি করছেন, তাই না? বিটে লাগাইছেন, তারপর কতটুকু দূরে দূরে একটা চারা লাগাইছেন? এখানে একটা সারি থেকে আরেকটা সারির দূরত্ব হলো 6 ফুট, আর একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব দিছি 5 ফিট। তাহলে একটা গাছ থেকে গাছের দূরত্ব দিচ্ছেন 5 ফিট, একটা সারি থেকে সারির দূরত্ব দিচ্ছেন 6 ফিট। আচ্ছা, এটা মূলত 6 ফুট আমি দেখছি 6 ফুট দিলে ভালো হয়, পারফেক্ট ছিল। কিন্তু আমি যেহেতু জমি কম, গাছটা যেন একটু বেশি হয়, এই জন্য আর কি একটু কম, সমস্যা নাই। এখন আমাদেরকে বলতে হবে আমরা কিন্তু রিয়েলটা মানে আপনার কাছে যা করছেন তাই আমরা করবো, কারণ এটা অত্যন্ত লাভজনক এবং এটা অত্যন্ত রিস্কি ফসল। এখন এই যে পেঁপেতে যে গর্ত করছিলেন আপনি, গর্তটা আমরা বলি 1 ফিট 1 ফিট 1 ফিট অথবা 1.5 ফিট 1.5 ফিট 1.5 ফিট। আপনি কতটুকু করছেন? আমি মূলত আসলে এটা আমি কোনো গর্ত করি নাই। আচ্ছা, আমি জাস্ট জমি তৈরি করছি, আলুর জমি যেভাবে তৈরি করে সেম ওইভাবে তৈরি করার পরে আমি কিন্তু গর্ত করি নাই। জাস্ট খালি চারাটা বসাইতে যেটুকু প্রয়োজন ততটুকুই, শুধু ততটুকু। আমি এক্সট্রা কোনো যে অনেকে করে 1 ফিট 1 ফিট বা 1.5 ফিট 1.5 ফিট গর্ত করে এটার মধ্যে দিয়া তারপর করে। আমি পাশে যে আরেকটা প্লট আছে আমার, তো ওইখানে আমি এই কাজটা করছিলাম, কিন্তু করার পরে কিছু শুকনা জৈব সার, একদম শুকনা, ওইটা আমি দিছি চারাটার চারপাশ দিয়া তারপরে মাটি দিছি। কিন্তু পরবর্তী দেখা গেছে কি আমার প্রায় 50% চারা গুড়ি পচা মারা গেছে। তো এই ক্ষেত্রে আমি আবার এই জন্য আমি আর কোনো কিছু করি নাই, সরাসরি এসে রোপণ করছি, আমার একটা চারা আমার নষ্ট হয়নি। আচ্ছা, তারপর হচ্ছে আপনার চারা লাগানোর পর যে কাজগুলা করছেন, আগাছা নিরাইছেন, সেচ প্রয়োজন হইলে সেচ দিচ্ছেন, আবার অতিরিক্ত পানি যদি নালা করছেন, নালা দিয়ে পানি বের হয়ে গেছে। এখন আমাদেরকে বলতে হবে আপনার লাগানোর পরে আপনার এই যে বিভিন্ন ধরনের রোগ পোকামাকড় হয়, এই রোগ পোকামাকড়ের থেকে আপনি কি পোকার জন্য কোন পোকা যে আপনার এনে আক্রমণ করছে এরকম দৃশ্যমান কোন পোকা কি আপনি? পেঁপে এমন একটা ফসল মূলত এখানে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে কোনো ভুল করা যাবে না, ভুল করলে এটার মাসুল কিন্তু দিতে হবে। তো এখানে একদম গজানোর পর থেকে আমি ছত্রাকনাশক দিয়ে আসছি, এবং কীটনাশক হিসাবে প্রথমে দিছি টিডো প্লাস। আর ছত্রাকনাশক প্রথমে দিছি আমি এমিস্টার টপ। এমিস্টার টপে কিন্তু মানে ঘুরি পচা রোগের জন্য বেশ ভালো একটা কাজ করে। তো
তো শুরুতে আমি ওইটা দিছি, কিন্তু যখন গাছের বৃদ্ধি ঘটে ইনস্টার টপ আবার গাছের বৃদ্ধিটার একটু থামায় রাখে, আমরা এটা যেটা আপনারা, সরেজমিনে যেটা হ্যাঁ, দেখছি, হ্যাঁ। যার কারণে পরবর্তীতে আর ওইটা আমি দেই নাই। আচ্ছা, তারপরে কি দিছেন? পরে আমি দিছি এই এমকুজিন নামে একটা আছে, এমকুজিন, ওইটা দিছি। হ্যাঁ। তারপর স্কয়ার কোম্পানির একটা আছে টাইকোজেব, ট্রাইকোজেব, হ্যাঁ। ট্রাইকোজেবটা আমি সর্বশেষ দিছি, আচ্ছা, এবং মাঝখানে আরো একটা দিছি, আমার নামটা এই মুহূর্তে মনে আচ্ছা, নাই। তো মানে- 3-4টা দেওয়ার পরে আমি দেখছি যে ট্রাইকোজেবটা দিলে আমার এটা কাজ করে ভালো। টাইকোজেবের উপরে একটা নীল একটা আবরণ তৈরি করে। জি, এটা আচ্ছা। দৃশ্যমান দেখা যায়। আচ্ছা, আর তাছাড়া এই দেখা যায় যে ওষুধটা দেওয়ার 2 দিন পরে এটা গাছের পাতার মধ্যে এটার মানে প্রতিফলনটা ঘটে, যে একটা এখানে হ্যাঁ, কাজ করছে কাজ এরকম করছে। আর কি। আচ্ছা, আচ্ছা। তো এই হলো আর আমার এই যে আপনার জমিতে এই পর্যন্ত, হ্যাঁ, বীজ থেকে শুরু করে এখন পর্যন্ত আপনার আনুমানিক কয় মাস হয়েছে? এখানে অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু করছি, তো এখন অক্টোবর, আগস্ট চলতেছে, মানে 10 মাস, প্রায় 10 মাস। প্রায় 10 মাস। 10 মাসে আপনি পেঁপে ধরছে লাগানোর কয় মাস পরে? প্রথম কলি আসে, মানে ফুল আসছে ফুল আসছে কয় মাস পরে? মার্চে। মার্চে ফুল আসছে। নভেম্বরে আমি এখানে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমি হ্যাঁ, এখানে ই করি, রোপণ করি। তো রোপণ করার পরে মার্চে প্রথম ফুল ডিসেম্বর, আসে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে ফুল আসছে। আর আপনার ফল, যে ফল পাকা শুরু হয়েছে, ফল পাকা শুরু হয়েছে এই 10-12 দিন হয়, 10-12 দিন হয়, মানে হচ্ছে মানে আগস্টের প্রথম দিন থেকে বলা যায়। জুলাইয়ের শেষ, হ্যাঁ, আগস্টের শুরু, মাত্র শুরু হয়েছে আর কি, ফল পাকা শুরু 2-1টা হয়েছে। গাছ থেকে আচ্ছা, এখন উঠাইছে আর এখন কি। আপনি আমাকে বলতে হবে যে এই যে টপ টেডি করলেন, এটা কি বাজারে চাহিদাটা কেমন, কি বাজারে কি এটা কি মানুষ, এটা তো হাইব্রিড জাত, হাইব্রিড জাত। এই জাতটা কি বাজারে কি মানুষ কিনতে চায়, নাকি হাইব্রিড দেখে নিরুৎসাহিত হয়? না, এটা সাইজ একটা পারফেক্ট সাইজ। আপনি দেখেন পেঁপেগুলো যে সাইজ আছে, হ্যাঁ, সাইজগুলো কিন্তু পারফেক্ট। এটা কিন্তু মানে কাস্টমারদের ভালো চয়েস করে ওরা আর কি। মানে হাইব্রিড দেশি নিয়ে তো কোনো বিতর্ক না, নাই? না, না, আচ্ছা, আচ্ছা। এরকম কোনো তাহলে আপনার উপায় নেই। এই পেঁপেগুলা এই জমিতে কিভাবে সংগ্রহ করেন, আর কিভাবে আপনি এই পাকান, কিভাবে বিক্রি করেন? এটা এখানে বলতে হবে। সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে, আমি কোনো মানে সিস্টেমটা কি, জৈবিক কোনো আপনার ইয়ে করি সিস্টেমটা নাই। কি? এখানে যখন পেঁপেতে ন্যূনতম 3 ভাগের 1 ভাগ যখন কালার আসে, লাল হ্যাঁ, কালার আসে, হ্যাঁ। তখন মূলত এই পেঁপেটা সংগ্রহ আপনি করি। তুলে নেন? হ্যাঁ, তুলে নিই। আচ্ছা, তুলে নিয়ে তুলে নিয়ে এটা একটু যেহেতু ময়লা টয়লা হ্যাঁ, থাকে, এগুলা এটা ভালো একটু একটা পরিষ্কার করে, নরম কাপড় দিয়ে পরিষ্কার মুছে। করে, যদি কোনো কষ লাগে থাকে তাহলে কষটা পরিষ্কার করতে হয়, কষটা না হলে পরিষ্কার আবার পচে যাইতে পারে আচ্ছা, কষটা আচ্ছা, থেকে হ্যাঁ, গেলে আর কি। তো এটা পরিষ্কার করার পরে আমি এটা পেপার দিয়ে মুড়াইয়া, পেপার দিয়ে মুড়াইয়া আমি একটা পাত্রের মধ্যে রেখে দেন, খাঁচা বা শুকনা জায়গায় এটা রেখে দিচ্ছি, যাতে ঘরের একটু শুকনা জায়গার মধ্যে, যে যেখানে একটু বাতাস কম চলাচল করে আর কি, এরকম জায়গায় আর কি রাখতে হবে। তো রাখার পরে দেখা যাচ্ছে 3 দিনের ভিতরে পেকে যাবে। হ্যাঁ, 3 দিনের মধ্যে দেখা যায় যে এটা সম্পূর্ণ রং হয়ে যাবে, কালার একদম 90% চলে আসতেছে। আচ্ছা, তখন এটা বাজারে নিয়ে তখন এটা বাজারজাত করতেছি। আচ্ছা, এটা কি আপনি কেউ খেয়েছেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, খেতে স্বাদটা কেমন? কারণ আমি একটা জিনিস আমি কাস্টমারকে দেব, যদি কাস্টমার এটা, মানে এটা আমি মূলত দেখি, আমি যেটা আমার পছন্দ না এটা কাস্টমারের পছন্দ না। আচ্ছা, আচ্ছা, অন্য আমি আগে যাচাই করি যে এটা ভালো আছে কিনা। পেঁপে তো সবগুলাই ভালো, হ্যাঁ, খারাপ বলার সুযোগ না, নাই। না। আচ্ছা, অন্য পেঁপের সাথে তুলনা করেন, তো এটা বিশেষ কি গুণ আছে যেটার জন্য আপনি অন্যদেরকে বলবেন এটা করতে, বা অন্যরাও যদি এটা করে আপনি বলবেন কিনা আরো মানুষকে? হ্যাঁ, অবশ্যই, কারণ আমি চাই যে আপনি যে উদ্যোগটা নিয়েছেন এটা সফল হোক, দেশের মানুষ জানুক, সে এখানে এই পেশায় আগায় আসুক। কৃষি তো অনেকেই করতেই আছে, সবজি তো ফলাচ্ছে, কিন্তু একটু স্মার্ট কাজ করলে হয় কি, যে অল্প পরিশ্রমে যেন, অল্প বিনিয়োগে যেন বেনিফিটটা একটু বেশি আসে। তবে পেঁপে মানে ভালো একটা অর্থকরী ফসল। এখন আপনি এনে একটা বিষয় আমার বাদ দিয়েছি, একটা গাছে আপনার আনুমানিক কতগুলা পেঁপে ধরতে পারে? একটা গাছে আপনি দেখেন এই গাছটায় অন্তত নিচ থেকে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, তারপর 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48, আমরা প্রায় দেখতেছি 48টার মতো পেঁপে। 48টা পেঁপে এখানে যে পেঁপেগুলো আছে, এগুলা পারফেক্ট সাইজ হলো 1 কেজি। আচ্ছা, মোটামুটি বড় আছে, এছাড়া উপরে আরো অনেক পেঁপে ধরবে, ওগুলাও কিন্তু হবে, ওগুলাও হবে। যখন নিচের গুলা উঠায় নেব তখন আমরা ধরে নিতে পারি যে একটা গাছে 1 মনের মতো পেঁপে এই মুহূর্তে এখানে ধরা যায় 1 মনের মতো পেঁপে আছে। সেই হিসাবে যদি
আমরা এখন পাকা পেঁপেটা আপনি বাজারে কত টাকা কেজি বিক্রি করেন? আমি আমি পাইকারি সেল দিছি। আমি প্রথম দিন আমি খুচরা বিক্রি করছি 100 টাকা কেজি। 100 টাকা কেজি। আর 100 পাইকারি টাকা। সেল করলে কত টাকা? পাইকারি আমি 80 টাকা 70 80 টাকা টাকা 70 টাকা। এর হ্যাঁ। মধ্যে সেল আচ্ছা, করতেছি। সেই হিসেবে যদি আমরা ধরে নিই আপনার এই গাছে 40 কেজি পেঁপে হয়, তাহলে যদি 40 কেজি আমরা ধরে নিই 70 টাকা হ্যাঁ, আমার যদি বাজার মূল্য এটা ঠিক থাকে আর কি, এটা ঠিক থাকে, তাহলে মানে আমার আনুমানিক এটা 3000 টাকা ধরা যায় ভ্যালু। 3000 টাকা। যে একটা গাছে আমার আপনার ভ্যালু আছে প্রায় 3000 টাকা। আপনার এখানে গাছ আছে প্রায় 150 মতো। 150 মতো গাছ। 150 গাছের মাঝে প্রায় এরকম পেঁপে আসছে প্রায় 100-র উপরে। 100 গাছ। 100-র উপরে গাছ আছে এরকম। হ্যাঁ, জি জি তো সেই হিসেবে আপনার 15 শতক জমি। জি। 15 শতক জমিতে যদি 100 গাছেই ধরি আমরা, হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ 100 গাছে যদি 3000 করে 3 লাখ টাকা। দেখেন, আমি আসলে আজকে পেঁপেটা আমি বাইছে নিয়েছি অনেক চিন্তা ভাবনা করে। আমার অল্প জমি, আমি চাই যেন অল্প জমি থেকে যেন ভালো একটা অ্যামাউন্ট আমার আসে। আচ্ছা, এখন এই আমরা বিষয়গুলা বুঝলাম, তাহলে আপনার কি মনে হয় যে আপনার এই জাতটা করলে ভালো হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। আর আপনার কি আরো অন্য কোনো জাতের প্রতি মানে আগ্রহ আছে জি, অবশ্যই। আমার আরেকটা জাত খুব আমার চয়েস, এটা আমি শুরু থেকেই সেটা করছি, যে সে খোঁজাখুঁজি করছি, কিন্তু আমি পাই না। সেটা হলো শাহী জাত। শাহী জাতটা করতে এটা মনে হয় দেশি সম্ভবত, আমার এটা হাইব্রিড কিনা আমি জানি না। এটা বাড়ি পেঁপে 1 যেটা, এটা কি আমরা বলি শাহী পেঁপে। ওই পেঁপের সাইজটা কিন্তু সুন্দর হয় এবং 3 থেকে 3.5 কেজি 4 কেজি পর্যন্ত হয় একটা আপনি পেঁপে। মনে হয় আরেকটা পেঁপে করছেন, বাবু পেঁপে। বাবু পেঁপে, হ্যাঁ, ওইটার প্রতি আপনি কতটুকু সন্তুষ্ট? এটা আসলে আমি শুরু থেকে এটাতে একটু পাইছি, মানে ধাক্কা খাইছি। সেটা হলো বীজের যে জার্মিনেশন হারটা একদম কম। এখানে প্রায় 20% জার্মিনেশন হার ছিল এবং গাছগুলা শুরু থেকে ভাইরাসে আক্রান্ত ছিল। আমি অনেক চেষ্টা করছি, অনেক দিছি। এখন যে পেঁপে হারভেস্ট করতেছি, কিন্তু এটা মানে পেঁপে হয়েছে ঠিকই, ফল হয়েছে ঠিকই, কিন্তু এই মানে সুস্থ হচ্ছে না। দেখা যাচ্ছে পেঁপে গুলা এই মানে পচে যায়। আচ্ছা, পাকানোর জন্য এটা কিন্তু পচে না, কিন্তু এটা পচে যাচ্ছে। মানে একদম শুরু থেকে ওটার একটা থেকে যাচ্ছে। আমি জানি না, হয়তো অন্যরা আরো ভালো করতে পারে, আমার হয়তো কোনো ভুল আছে। না, আমি ওই জাতটার কথা বলছি। মানে আমার কথা হচ্ছে যে আমি ওদের কোনো করতেছি না, হয়তো আমার প্রসেসে ভুল আছে, ভুল হইতে পারে, আবার জাতেরও দোষ হইতে পারে। তো এখন আমরা হচ্ছে যেটা মাঠে যেটা আমরা পাবো, আমার কাজ, আমি এমনি কাজ করি এখন। আরেকটা উদ্যোগ নিচ্ছে, মাঠে যা পাবো তা মানুষকে, মানে মাঠে যেটা ফলবে সেটাই মানুষকে সম্প্রসারণের চেষ্টা করব। তবে এক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হলো আমি আজকে 3য় বছর। আমার প্রথম বছর আমার গাছ ছিল মাত্র অনলি 4টা। হ্যাঁ, 4 গাছের মানে ফল দেখে আমার মানে মনের মধ্যে লাগছে যে এটাতে মনে হয় কিছু পাওয়া যাবে। আচ্ছা। পরবর্তীতে আমি তখন সুইট লেডির আনি পরের বছর। তখন 2টা প্যাকেট আনি। তো ওইটা ওই যে বীজের হার, জার্মিনেশন হার একদম কম ছিল, 20% এর মতো। তো ওইখানে পরে আমার 6 শতক জায়গার মধ্যে লাগাই, দেখি যে আমার 6 শতক জায়গা ফিল আপ হয় নাই। অনলি গাছ হয়েছে মাত্র আমার 11টা। কিভাবে সম্ভব? পরে আমি দেশি চারা লাগাইছি আর কি। আবার বাজার থেকে কিনি নাই, দেশি নিজে ফুটাই নিছি। দেশির কি অবস্থা ছিল? তো দেশিটা আমি মোটামুটি হয়েছিল। মোটামুটি হয়েছিল। দেশি তো হাইব্রিডের সাথে যাবে না। তবে সুইট লিডিটা খুবই ফলন ভালো হয়েছিল। এক একটা গাছে প্রায় 60 থেকে 70 কেজির মতো আমি হারভেস্ট করছি। তবে জার্মিনেশন কম। তো জার্মিনেশন কম ছিল। তবে এটা একটা ছিল আমার হলো যে পেঁপে পাকায় বিক্রি করলে মানে ভালো টাকা আসবে। তো পাকাইতে যায় আমি দেখছি যে পেঁপেটার মিষ্টি খুব কম। আচ্ছা, এটা মিষ্টি কেমন? টপ লিডার মিষ্টি এটা চলে। এটা এখন পর্যন্ত আমি নিজেও খাইছি, আমার পরিবারে যারা আছে সবাই খাইছে, এবং আপনাকে আরেকটা কাস্টমার থেকে এখন পর্যন্ত কোনো কমপ্লেইন আসে না। আমাদের আরেকটা তথ্য দিতে হবে, সেটা হচ্ছে আপনি এই পেঁপে চাষ করতে যে আপনার আনুমানিক যে একটা খরচ আছে, খরচটা কি আপনি বলতে পারবেন প্রতি গাছ? হ্যাঁ, অবশ্যই। এটা গাছ প্রতি এটার খরচটা একদম মানে এক্স্যাক্টলি বলতে পারবেন কি? এটা একটা গাছে পারফেক্ট একটা খরচ হলো 100 টাকা প্রতি গাছে। 100 টাকা মিনিমাম খরচ আছে, তার মানে প্রায় আপনার 15-20 হাজার টাকা খরচ। এখানে 10 থেকে 15 টাকা যায়। ধরেন একটা খুঁটি 10 টাকা। আমি যদিও খুঁটি সবগুলা লাগাই নাই, কিন্তু যেগুলা লাগাইছি খরচটা এরকমই আসে আর কি। তো যদি চারা যদি কেউ কিনে 30 টাকা নিচে কিনতে পারবে না। তবে আমি চারাগুলো আমি নিজে করে নিছি, আমার খরচ গেছে 6 টাকা। 6 টাকা প্রতি পিসে 6 টাকা খরচ গেছে। আচ্ছা। আর সারটার আনুষঙ্গিক সবকিছু মিলে জমি তৈরি, একদম পরিচর্যা, কীটনাশক, বালাই, মানে সবকিছু মিলে আমার খরচ গেছে মানে 100 টাকা। আচ্ছা প্রতি গাছে আর কি।
আচ্ছা, ঠিক আছে, আমরা জহিরুল ভাইয়ের সাথে কথা বললাম এবং আমরা চেষ্টা করতেছি যে জহিরুল ভাইয়ের মতো যারা তরুণ কৃষি উদ্যোক্তা আছে তারা যেন প্রকৃত মাঠের যে তথ্যটা, সরাসরি মাঠের তথ্যটা তারা পায় এবং তারা যেন জহিরুল ভাইয়ের মতো যেন তারা ব্যর্থ না হয়, কৃষির প্রতি বিমুখ না হয়, কৃষির প্রতি যেন আগ্রহ আসে এবং কৃষি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যেন কৃষিটাকে তারা চাষ করে তারা যেন লাভের মুখ দেখে এবং আমাদের এই দেশে, ছোট্ট একটা দেশে যেমন প্রতি ইঞ্চি মাটি যেন ব্যবহার হয় এবং প্রত্যেকটা ফসল যেন ভালোভাবে ফলে এবং প্রত্যেকটা ফসলে সুন্দরভাবে ফলাইতে পারে এবং তাদের যেন রিস্ক কমে যায় এবং তারা যেন লাভবান হয়, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে। এই ক্ষেত্রে আমার একটা মেসেজ, সেটা হলো মানে লাভ দেখে বা ইউটিউব দেখে মানে একসাথে এত পরিসরে করা ঠিক হবে না। অবশ্যই প্রথম আগে প্র্যাকটিস করে নিতে হবে যেটা আসলে আদৌ যারা বলছে যে এটা ইয়ে কিনা, সে যেটুকু লাভ বলছে সেটা আসলে লাভ কিনা আগে যাচাই করতে হবে। আর না হলে কেউ যদি 4-5 কাঠা জমি বা 10 কাঠা জমি একসাথে করে নেয়, তাহলে এই ক্ষেত্রে যে লসটা আসবে এটা একটা মোটা অঙ্কের লস এবং এই জমিটা অব্যবহৃত থাকবে একটা বছর। এক বছরে অনেক টাকা লস চলে আসবে। এই জন্য আগে অবশ্যই প্র্যাকটিস করে নিতে হবে অল্প পরিমাণে, যারটা সঠিক নিতে হবে। আর হলো তার প্রথমত চাষের অভিজ্ঞতা থাকতে হবে এবং পরামর্শ নিয়ে সঠিকভাবে চাষ করতে হবে। জি, ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ।